অতিথিবৃন্দ কবি মুসা আল হাফিজকে স্বর্ণ পদকে ভূষিত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد আজকের এই সভায় আমি নিজের শহরে মননশীলতা, সৃষ্টিশীলতা এবং জাগ্রত অনুভূতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা দায়ভার নিজের কাঁধে গ্রহণ করবার এবং বহন করবার এই সন্দিগ্ধ আপনাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং দেওয়ান আহ্বান সাহিত্য পুরস্কারে উদ্যোক্তা এবং দাতা সদস্যবৃন্দ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন সিলেটকে একটা অক্ষবদ্ধ অখণ্ড সত্তা হিসেবে দেখি, তখন তার রূপকার হিসেবে যে নাম করতে আসে তিনি হলেন ডক্টর শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে পদার্পণ করবার আগে অক্ষবদ্ধ এবং সম্মিলিত সিলেট বলতে কোনো সত্তা ছিল না। এটা ছিল গৌড়ীয় রাজ্য, লাউড়ীয় রাজ্য, পিঠা রাজ্য, জনতা রাজ্য, তরফ রাজ্য। আলাদাভাবে এগুলো বিভিন্ন আঞ্চলিক রাজার মাধ্যমে শাসিত হতো। একটা অংশ শাসিত হতো ত্রিপুরা থেকে, আরেকটা অংশ শাসিত হতো আসাম থেকে। এখানকার সামাজিক বিন্যাস, সামাজিক কাঠামো, সাংস্কৃতিক চরিত্র, ভাষিক চরিত্র কোনোটাই সুগঠিত ছিল না। ফলে যে সত্তাটা, এই সত্তাটা পুরো সিলেটের একটা নির্দিষ্ট এবং ক্ষুদ্র একটা অংশকে প্রকাশ করত, যেটা আমরা পৌলেমিক গ্রন্থের মধ্যে পাই, ইরাক স্পেনিশের গ্রন্থের মধ্যে পাই। 640 খ্রিস্টাব্দে চীন থেকে এখানে পর্যটক হিসেবে এসেছিলেন তিনি যে জনপদের কথা বলেছেন, ছোট্ট একটা জনপদ। সিলেট বড় কোনো জনপদ ছিল না, ছোট্ট কিন্তু সমৃদ্ধ। সিলেটের বিবরণী অনেকে লিখেছেন, ইবনে খুলদা তিনি লিখেছেন, মাসউদি তার একটা গ্রন্থ মুরুদ যাহাব ওয়া মাআদিনুল জাওহার, পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ঐতিহাসিক তিনিও লিখেছেন। সেখানে শক্তিশালী, সমৃদ্ধ এবং ক্ষুদ্র একটা চিত্র, বৃহত্তম সুগঠিত কোনো চিত্র আমরা পাই না। সেই চিত্রটা পাওয়া শুরু হলো শাহজালাল রহমাতুল্লাহ এখানে আসার পর। ফলে এখানে দুটি সত্তা, একটা হলো ভূমি সত্তা আর একটা হলো ভাষাগত সত্তা। ফলে ভূমি হিসেবে আমরা যে অক্ষবদ্ধ সিলেট, এটা শাহজালালের দান। আবার দেখেন, শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা এখানে আসার পরে তিনি একটা ভাষা নির্মাণ করেছিলেন। তার আগমনের প্রভাবে এখানে সাংস্কৃতিক পরিবর্তনটা তো হয়েছিল, এমনকি নতুন একটা ভাষা নির্মিত হয়েছিল। সেই ভাষাটা বাংলা, অসমীয়া এবং দেবনাগরী এগুলোর সমন্বয়ে নাগরী লিপি হিসেবে আবির্ভূত হয়েছিল, নাগরী ভাষা হিসেবে আবির্ভূত হয়েছিল। এবং আফগানিরা যখন বাংলা শাসন করে, সিলেট শাসন করে, তখনকার যে রাষ্ট্রীয় যে মানে মুদ্রা, এই মুদ্রার মধ্যে নাগরী লিপিতে সেটা লেখা হয়েছিল, নাগরী লিপি একটু প্রাধান্য অর্জন করেছিল। ফলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মানে কি?
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মানে শুধুমাত্র একটা আধ্যাত্মিক সত্তা নয়। শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার মানে একটা সামাজিক সত্তা, সাংস্কৃতিক সত্তা, ভূমিজ সত্তা এবং সম্মিলিত জনগোষ্ঠীর অপূর্ব বিকাশ। ফলে আমরা যদি শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার এই প্রভাবটাকে সামগ্রিকভাবে বুঝবার চেষ্টা করি, তাহলেই কেবলমাত্র আমরা সিলেটকে অনুধাবন করতে পারবো, সিলেটের প্রাণ এবং তার মননকে অনুধাবন করতে পারবো। আরেকটা বিষয় বলি, আমি শেষ করবো, গল্প সময় আমাকে দেওয়া হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে যে বিজয় করলেন, আপনারা দেখবেন স্যার যদুনাথ সরকার লিখেছেন সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সিলেটে এসেছিলেন এবং তার বিজয় ছিল আধিপত্যবাদের বিজয়, ঔপনিবেশিকতার বিজয়। যদি সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা থেকে তিনি আসতেন তাহলে একটা রক্তপাতের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের বিজয় আমরা দেখতাম, কিন্তু যে বড় গোবিন্দের বিরুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ বিজয় অর্জন করেছিলেন তাকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। হিস্ট্রিয়াটা কি বলছেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে সিলেটের মানুষ দুই প্রকার ছিল, এক প্রকার হলো জালেম আর এক প্রকার হলো মুসলিম। হিন্দু, বৌদ্ধ, মুসলিম এই ধর্মীয় এই সাম্প্রদায়িক বিভাজনের ভিত্তিতে তিনি সমাজকে দেখতেন না। এবং এখানে যে দেওয়ান আশরাফ সাহেব লিখেছেন সিলেট ইসলামের ইতিহাসে যে এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে একটা রাষ্ট্র গঠন করেছিলেন। এই রাষ্ট্র ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং এই রাষ্ট্রের সমৃদ্ধির দিকে তাকিয়ে থাকতো এমনকি সোনারগা, এমনকি দিল্লি। এর একটা নজির আমরা দেখি, যখন ইবনে বতুতা এসেছিলেন, ইবনে বতুতা তার এর মধ্যে লিখেছেন সিলেটের সুরমা নদীকে তিনি বলেছেন নহরে আজরাক এবং সিলেটের ভূমিকে তিনি বলেছেন স্বর্ণ প্রসূতিনী ভূমি। শুধুমাত্র এই যে ব্যাপারগুলো আমি এজন্য বলছি যে আমরা এই নতুন পরিপ্রেক্ষিতে নতুন বাংলাদেশে সিলেটের সম্ভাবনা সমূহকে কিভাবে বিকশিত করব, এই ব্যাপারটাকে যদি আমরা ইতিহাসের ভেতর থেকে উঠিয়ে না আনি তাহলে আমরা গতানুগতিকতার মধ্যেই আটকে থাকবো। তৃতীয় কথাটা বলি, দেখেন যে সিলেটের প্রতি কিভাবে ঐতিহাসিক অবিচারগুলো হচ্ছে। আমরা যে স্বাধীনতা অর্জন করলাম ঔপনিবেশিকতার হাত থেকে, এই ঔপনিবেশিকতার হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন না করলে আমরা এখন উপনিবেশ থাকতাম, যেমন অস্ট্রেলিয়া ছিল, নিউজিল্যান্ড ছিল। এই যে ঔপনিবেশিকতার বিরুদ্ধে সম্মিলিত ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামটা শুরু হলো সিলেট থেকে। সৈয়দ হাতামিয়া মাদামিয়ার কথা আপনারা জানবেন। সৈয়দ হাতামিয়া মাদামিয়া দেখেন ঘটনাটা, 1757 সালে আমরা কি করলাম? আমরা রাষ্ট্র হারালাম, পলাশীতে পরাজয়ের পরে রাষ্ট্র হারালাম। সিলেট কোম্পানি শাসনের অধীনে গেল 1765 খ্রিস্টাব্দে, অর্থাৎ 57 সালের পরে আপনি দেখবেন বাংলার অন্যান্য অঞ্চল কোম্পানির আধিপত্য কবল করে নিয়েছে। সিলেট সেটা প্রতিরোধ করছিল। 1965 সালে সিলেটে কোম্পানি শাসন প্রতিষ্ঠা হলো। আর এখানে যে হাতামিয়া মাতামিয়া যে বিদ্রোহ করলেন, লড়াই করলেন, যুদ্ধ করলেন এবং জীবন দিলেন, সেটা হলো 1782 সালের ঘটনা। অর্থাৎ 1782 সালে সংগঠিত সম্মিলিত কোন বিদ্রোহ ভারত উপমহাদেশের ভেতরে কোনো জায়গায় হয় নাই, সর্বপ্রথম সেই ঘটনাটা ঘটল সিলেটে। অর্থাৎ আধিপত্যবাদ উপনিবেশের হাত থেকে উপমহাদেশের সম্মিলিত মুক্তির যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বিনিময় করে দিয়েছিল সিলেট। এখন আমাদের স্বাধীনতার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসে 47-এ অন্যান্য জনগোষ্ঠী জনপদের লড়াই একরকম ছিল, সিলেটের লড়াই আরেক রকম ছিল। সিলেটের রেফারেন্ডাম হয়েছিল, সিলেট অভিমত সূত্র ছিল। সিলেট কোনো আইনজীবীর টেবিলে বা পলিটিশিয়ানের টেবিলে কলমের মাধ্যমে কলমের বোঝায় সিলেট আলাদা করা হয় নাই, জনগণের ভোটের উপর ছেড়ে দেওয়া হয়েছিল, রেফারেন্ডাম হয়েছিল। আপনারা দেখবেন এমনকি এই রেফারেন্ডামের প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিলেন, সুহরাবাদে জড়িত ছিলেন। এই রেফারেন্ডামের প্রক্রিয়ার মধ্যে লিপ্ত এবং অ্যাক্টিভ হয়েছিলেন শেরেবাংলা। এখানে এসে সরাসরি কাজ করেছেন বঙ্গদেশের মুজিবুর রহমান, তিনি চট্টগ্রাম পর্যন্ত গিয়েছেন, তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে আছে। অর্থাৎ সিলেট তখন 47-এর স্বাধীনতার সবচেয়ে উত্তপ্ত মঞ্চে পরিণত হয়েছিল, সবচেয়ে বড় পরীক্ষাগারে পরিণত হয়েছিল এবং এখানে সিলেট জাতিকে পথ প্রদর্শন করেছে। তারপরে ভাষা আন্দোলনের কথা বলেন, তারপরে স্বাধীনতা, আমাদের 71-এর স্বাধীনতার কথা বলেন। প্রত্যেকটা জায়গায় সিলেট দেখলে এই প্রশ্ন নিজেদেরকে করতে হবে, সিলেট পাচ্ছেটা কি? আমরা যে পাচ্ছি না
এই না পাওয়ার পেছনে আমরা শিল্পী, সাহিত্যিক, আমরা সৃষ্টিশীল মানুষ যারা তাদের দায় কতটুকু? এই দায়টাকে যদি আমরা আবিষ্কার করতে চাই, এখানে দৃষ্টান্ত হিসেবে দেওয়াল আহ্বাবের কথা আমি বলতে চাই। আমাকে যখন দেওয়াল মাহমুদ রাজা চৌধুরী দেওয়াল আহ্বাব নিয়ে কাজের কথা বললেন, তখন আমি পুরোনো নথিপত্র অনুসন্ধান শুরু করলাম। দেখবেন, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, পুরোনো নথিপত্র অনুসন্ধান করতে গিয়ে দেখলাম মাসিক সৌগাতের মধ্যে, মোহাম্মদীর মধ্যে, নবযুগের মধ্যে দেওয়াল আহ্বাব রাষ্ট্রীয় সমস্যা সংকট, তখন একটা বৃহত্তর উপমহাদেশীয় সমস্যা সংকট, সেটা ভাষাতাত্ত্বিক হোক, সেটা দার্শনিক হোক, সেটা রাজনৈতিক হোক, এই সমস্ত বিষয় অত্যন্ত প্রভাব, প্রথা এবং দায়িত্বের সাথে তিনি জাতিকে রাহনুমাই করছেন, পথ প্রদর্শন করছেন। তো এই যে ব্যাপারটা আমরা দেওয়াল আহ্বাবকে আবিষ্কার করবার জন্য আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমরা শুরু করতে অনেক বিলম্ব করেছি। আমি অনুরোধ করবো যে একেবারে কুরেশি মাগন ঠাকুরের কথা বলবো, একেবারে সৈয়দ সুলতানের কথা বলবো, আরো আগে চর্যাপদের কথা বলবো। চর্যাপদের ভাষার মধ্যে সিলেট ভাষা ছিল, এটা প্রমাণ করেছেন আমাদের আসাদুর সাহেব। ফলে সিলেট এখানে বাংলাদেশের সম্মিলিত মনন বিকাশে সিলেট নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের সম্মিলিত স্পিরিচুয়ালিটির বিকাশে সিলেট নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের সম্মিলিত ইন্টেলেকচুয়ালিটির বিকাশে সিলেট নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্বের আসনে সিলেটকে এই নতুন প্রেক্ষাপটে আরো সুদৃঢ় করবে, আরো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমরা গ্রহণ করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং এখানে নিজের যতটুকু করণীয়, এই করণীয় পূরণে আমি সর্বদা সচেষ্ট থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।